হ্যালো ভালোবাসার ভাই ব্রাদার, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম 2025 সালে মুক্তিপ্রাপ্ত ক্যারাটে কিড সিরিজের নতুন একটি মুভির এই পার্টটির নাম ক্যারাটে কিড লিজেন্ড, যেখানে দেখানো হয় একটি ছেলে যে চীনের বেইজিংয়ে ক্যারাটে প্রশিক্ষণ নিত তার গুরুর কাছে, কিন্তু তার মা চায় না সে এসব করুক। এজন্য সে তাকে নিউ ইয়র্কে নিয়ে চলে আসে, কিন্তু নতুন জায়গায় এসে সে খাপ খাওয়াতে পারছিল না। এর মাঝে তার একটি মেয়ের সাথে পরিচয় হয় এবং তাকে ঘিরে তার একটা শত্রু বলয় তৈরি হয়। তো যখন সে এই বিপদে পড়ে তখন তার সেই চীনের গুরু তার কাছে আসে সাহায্য করতে। তো ইন্ট্রোতে এর বেশি কিছু বলবো না, চলো মুভি শুরু করি। শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। মুভির শুরু হয় 1986 সালে জাপানের একটি ছোট শহর ওকিনাওয়াকে দেখিয়ে। এরপর দেখানো হয় ড্যানিয়েল নামের একটি অল্প বয়সী তরুণকে, যে কিনা এক বৃদ্ধের সাথে দেখা করতে গেছিল। বৃদ্ধটি তখন কারাতে প্র্যাকটিস করছিল। ড্যানিয়েল সেখানে গেলে বৃদ্ধটি তাকে স্বাগতম জানায়। এরপর ড্যানিয়েল সেই রুমে ঢুকে চারিপাশে দেখতেছিল। এমন সময় সে খেয়াল করে চারিপাশে পুরনো কিছু ছবি টানানো আছে। সেটা দেখে ড্যানিয়েল ওই বৃদ্ধকে প্রশ্ন করে, এরা কারা? তখন বৃদ্ধটি বলে, এরা মিয়াগো পরিবারের পূর্বপুরুষ। এমন সময় ড্যানিয়েল অনেক পুরনো একটি ছবি দেখে এই লোকটির পরিচয় জানতে চায়। তখন সে বৃদ্ধটি বলে, ইনি হলো মিয়াগি পরিবারের সবচেয়ে প্রবীণ লোক শিনপো সেন্সি, আর যে কিনা এই ওকানিয়াতে প্রথম কারাতে নিয়ে আসে। আর ইনি ছিল একজন জেলে। সে একদিন নদীতে মাছ শিকার করতে গেছিল, কিন্তু মাছ না পেয়ে বোটে ঘুমিয়ে পড়ে, আর সে ভাসতে ভাসতে চীনে পৌঁছে যায়। তখন তাকে চীনের হান পরিবার উদ্ধার করে এবং সেখানে সে কুংফু শিখেছিল। এরপর সেখান থেকে এসে ওকানিয়াতে সে কুংফুর প্রচলন করে। দুটি সংস্কৃতি, দুটি মার্শাল আর্ট হলেও এখন পর্যন্ত সেই হান পরিবার এবং মিয়াগি পরিবারের ভিতর ভালো সম্পর্ক আছে। এরপর সিন চলে আসে বর্তমান সময়ে, যেখানে দেখানো হয় বেইজিং শহরে একটি কুংফু স্কুলকে, যেখানে ছোট ছোট বাচ্চারা কারাতে ট্রেনিং করছিল এবং এদের ট্রেনার হিসেবে ছিল জ্যাকি চান। এই মুভিতে তার নাম মাস্টার হান। তো সবাই যখন একই ধরনের প্র্যাকটিস করছিল, এই সময় দেখা যায় একটি ছেলে যে আলাদাভাবে কঠোর পরিশ্রম করছিল। এরপরে আমরা দেখতে পাই এক মহিলা সেখানে ঢুকছিল। এমন সময় একটি ছোট মেয়ে মাস্টার হানের কাছে যেয়ে সেই খবর পৌঁছায়। তখন মিস্টার হান বলে, তুমি আপাতত ওকে আসার সময় কথা বলে সময় ক্ষেপণ করতে থাকো। তো মেয়েটি তখন সেই মহিলার কাছে যায় এবং কথার মাধ্যমে তার সময় ক্ষেপণ করছিল, এবং সেই মহিলা আসার খবর পুরো স্কুলে ছড়িয়ে পড়ে। তখন দেখা যায় সেই ছেলেটিও দৌড়ে পালাতে থাকে। মূলত সেই মহিলাটি হলো একটি ডাক্তার। এমন সময় মিস্টার হানের সাথে সেই মহিলাটির দেখা হয়। সে এখানে এসেছে তার ছেলেকে ফেরত নিতে। তখন হান মার্শাল আর্টের গুরুত্ব বোঝানোর চেষ্টা করে। তখন মহিলাটি বলে, আপনি জানেন আমি আমার একটি ছেলেকে হারিয়েছি, এই ছেলেটিকেও হারাতে চাই না। হান বলে, আসলে জীবনে বাঁচতে হলেও মার্শাল আর্টের দরকার আছে। আমি নিজেই অনেক সময় মার্শাল আর্টের মাধ্যমে জীবনে নতুন পথ পেয়েছি। তখন মহিলাটি বলে, আমি আসলে একটি নতুন হসপিটালে চাকরি পেয়েছি, আর সেটি হলো নিউ ইয়র্কে অবস্থিত। এবং সেই ডাক্তার মহিলাটি হানকে দুটি ক্যাপ দেয় এবং হান বলে, এ দুটি ক্যাপ কেন? তখন মহিলাটি বলে, আপনি একটি আপনার ছাত্রকে দিবেন, সে যখন জীবনের পথ না খুঁজে পাবে তখন এটি ব্যবহার করবে। এবং যাওয়ার সময় এই মহিলা তার ছেলে চার্লি ফংকে বলে সে যেন রাত্রে বাসায় ডিনার করে। তখন লি দৌড়ে তার মায়ের কাছে যায় এবং সে বলে, আমি তো এখানে ভালো আছি, আমি নিউ ইয়র্কে যাব না, আর তুমি লুকিয়ে লুকিয়ে এত কিছু আয়োজন করে ফেলেছ, আমাকে কেন কিছু জানাওনি? তখন তার মা বলে, আমি কোনো কিছুই লুকাইনি, আর আমাদের ভিতরে কি লুকায়িত আছে সেটা তুমি ভালো করে জানো। হয়তো তাদের ভিতরে কোনো রহস্য আছে যেটা আমরা পরে জানতে পারবো। এরপর দেখা হয় লি ও তার মা নিউ ইয়র্ক শহরে চলে গেছে। এরপর তারা একটা ট্যাক্সিতে করে নতুন ফ্ল্যাটে চলে আসে। তো এরপর লি তার মাকে বলে, আমি নিচ থেকে কিছু খাবার নিয়ে আসি। সে তখন একটি পিৎজার দোকানে যায় এবং সেখানে গিয়ে সে একটি স্টাফ ক্রাস্ট পিৎজা চায়, যেটি দোকানে ছিল না। তখন সেই দোকানদার তার সাথে মজা করে বলে, এখানে তো নেই, এখান থেকে 1 ঘন্টা গাড়ি চালিয়ে নিউ জার্সিতে যাও, সেখানে পেয়ে যেতে পারো। তখন একটি মেয়ে আসে যার নাম মিয়া। সে তখন ওই লোকটিকে বলে, মজা করো না, এবং লিকে বলে, এই পিৎজা নেই, তবে অন্য কিছু নিতে পারো বলে সে কয়েকটি পিৎজার নাম বলে। তখন লি তাকে বলে, আমাকে পেপারনি দাও। মিয়া বলে, আর কি? লি বলে, টয়লেট পেপার। মিয়া অবাক হয়ে যায়। তখন লি বলে, আসলে আমরা এখানে নতুন এসেছি, এজন্য গ্রোসারি আইটেম কোথায় পাবো জানতে চাচ্ছিলাম। এবং সে সেই লোকটিকে জবাব দেওয়ার জন্য বলে, আসলে বেইজিং থেকে 18 ঘন্টা জার্নি করে এসেছি, তো এখন আর 1 ঘন্টা জার্নি করে নিউ জার্সিতে যাওয়ার এনার্জি নেই। তখন মিয়া বলে, এই পাশের শপেই তুমি সবকিছু পেয়ে যাবে। এরপর লি বলে, তুমি প্রস্তুত করো, আমি এগুলো নিয়ে আসছি। এরপর সিন চলে যায় পরের দিন সকালে। লির মা তাকে তার স্কুলের ঠিকানা বুঝিয়ে দেয় কিভাবে কিভাবে যেতে হবে। এরপর লির মা হসপিটালে যাওয়ার জন্য বের হচ্ছিল।
এজন্য তারা দুজন দুজনকে শুভকামনা জানিয়ে বেরিয়ে পড়ে। এরপর লি স্কুলে পৌঁছে যায় এবং এক ম্যাডামের সাথে তার দেখা হয়। তখন সেই ম্যাডাম বলে, তোমার মা চায় এখানে তুমি ভালোভাবে পড়ালেখা করো। তো লির সারাদিন স্কুলে বোরিং সময় কেটে যায়, কারণ অচেনা পরিবেশে তার পরিচিত কেউই ছিল না। এরপর ক্লাস শেষে লি যখন বাড়ি ফিরছিল তখন দেখা হয়ে যায় রেস্টুরেন্টের সেই মেয়েটির সাথে। মেয়েটির হাত থেকে টমেটো পড়ে গিয়েছিল, এর জন্য লি তাকে বলে, আমি তোমাকে সাহায্য করতে পারি? তো তাকে সাহায্য করতে করতে লি বলে, আমাকে চিনতে পারছো? গত রাত্রে রেস্টুরেন্টে দেখা হয়েছিল। মিয়া বলে, হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি, স্টপ ক্রাশ তাই না? বলে দুজনে হাসতে থাকে। তো মিয়া জিজ্ঞাসা করে, তুমি তো চায়না থেকে এসেছো, কিন্তু তোমার ইংরেজি তো অনেক ভালো। তখন লি বলে, আসলে আমার মা হংকংয়ে একটু হসপিটালে ছিল, আমি সেখানে এক আমেরিকান স্কুলে পড়ালেখা করেছি। মিয়া তাকে ধন্যবাদ দিয়ে বলে, এখন তাহলে আমরা আসি। লি তাকে প্রস্তাব দেয়, তুমি চাইলে আমি তোমার সাথে আসতে পারি। তখন মিয়া বলে, আমি অনেক জায়গায় যাব। তখন লি বলে, আমার কোনো সমস্যা নেই তোমার সাথে যেতে। মিয়া তখন বলে, তুমি আমার সাথে বন্ধুত্ব করেই ছাড়বে তাই না? তো এরপর তার হাঁটতে হাঁটতে যাচ্ছিল, এমন সময় চোখে পড়ে সেখানে একটি কারাতে প্রশিক্ষণ কেন্দ্র এবং লি দাঁড়িয়ে সেটি দেখতে থাকে। তখন মিয়া বলে, এটা একটি কারাতে ট্রেনিং সেন্টার, তুমি কি কারাতে জানো? লি জবাব দেয়, হ্যাঁ আমি আগে কুংফু প্র্যাকটিস করতাম। তো তারা যখন দেখছিল এমন সময় এক লোক এসে মিয়াকে তার বাবার বিষয়ে কিছু উল্টাপাল্টা কথা বলছিল। মূলত মিয়ার বাবা এই লোকের কাছ থেকে লোন নিয়েছিল, সেটি শোধ করেনি এখনো পর্যন্ত। তখন লি তাকে জিজ্ঞাসা করে, লোকটাকে? মিয়া বলে, এই জিমের মালিক, আর তুমি এসব লোকদের থেকে দূরে থেকো, এরা খুব সুবিধার লোক না। এরপর সেই লোকটি তার জিমে যায় এবং সেখানে দুইজনকে কারাতে লড়াই করতে দেখে। এর ভিতরে ছিল একজন যার নাম কনর, সে ওই মিয়াকে পছন্দ করত। তখন জিমের মালিক কনরকে বলে, তোমার গার্লফ্রেন্ড দেখলাম অন্য একটি ছেলের সাথে ঘুরছে। এটি শুনে কনর রেগে যায়। এরপর দেখি মিয়া ও লি তারা দ্রুত সেখান থেকে চলে যায় এবং একটি শপে যায়। সেখানে মিয়া একটি প্রোডাক্টের দাম জানতে চাইলে দোকানদার বলে একদম 600। তখন মিয়া না নিয়েই চলে যাচ্ছিল। এমন সময় লি সেই শপ ওনারকে বলে, আসলে সে আমার গার্লফ্রেন্ড আর এখানে প্রথমে এসেছে, তুমি যদি কিছু ডিসকাউন্ট দাও তাহলে নিতে পারি। এরপর সেই শপ ওনার প্রোডাক্টটি 450 টাকায় দিয়ে দেয়। এরপর তারা বাইরে আসে এবং মিয়া লিকে বলে, তুমি 150 টাকা ডিসকাউন্ট করিয়ে আমার বয়ফ্রেন্ড হতে চাচ্ছ? তখন লি মজা করে বলে, এর জন্য অনেক কিছুই করা লাগতে পারে। মিয়া বলে, আমার কি করতে হবে? লি বলে, আমাকে এই নিউ ইয়র্ক শহরটা একটু ঘুরিয়ে দেখাতে হবে। মিয়া তখন বলে, রবিবার আমি আগে ছুটি নিয়ে নেব আর তোমার সাথে নিয়ে শহরটি ঘুরবো। এরপর লি বাসায় আসলে তার মা জিজ্ঞাসা করে, স্কুল কেমন কাটলো আর স্কুলে কি কোনো বন্ধু বানিয়েছো? তখন লি বলে, হ্যাঁ মিয়া নামের এক মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। এরপর রবিবার তারা দুজন স্কুটি নিয়ে পুরো শহর ঘুরতে থাকে। এমন সময় তাদের স্কুটারটি নষ্ট হয়ে যায়। তো তারা স্কুটারটি নিয়ে মেট্রো রেল করে বাড়ি ফিরছিল, আর এমন সময় মেট্রোতে মিয়াদের সাথে দেখা হয় কোনর নামের সেই ছেলেটির। কোনর মিয়াকে পছন্দ করতো। সে মিয়াকে বলে, এই ছেলেটিকে? মিয়া বলে, আমার বন্ধু। কোনর তাকে জিজ্ঞাসা করে, কোথা থেকে এসেছো? লি বলে, চায়না থেকে। তখন কোনর বলে, কুংফু কিছু জানো নাকি? লি জানায়, এই জানি কিছু। তো মিয়া কর্নরকে বলে, সরে দাঁড়াও, আমরা স্টেশনে পৌঁছে গেছি, আমাদেরকে যেতে দাও। কোনর জবাবে বলে, না কেন সরবো? বলে সে মিয়ার পথ আগলে দাঁড়িয়ে থাকে। এমন সময় লি বলে, তোমাকে সরে যেতে বলেছে, তুমি সরে যাও। তো তারা যখন চলে আসছিল কোনর লিকে একটি ঘুষি মেরে দেয়। ঘুষি মারার পরে লির চোখে দাগ হয়ে যায়। তখন মিয়া লিকে তার বাবার কাছে নিয়ে যায় মেকআপের মাধ্যমে ডাক্তার লুকাতে, যেন লির মা কিছুই বুঝতে না পারে। তো সেখানে গল্প করতে করতে জানা যায় মিয়ার বাবা একসময় সেরা ফাইটার ছিল এই শহরের। এরপর লি বাড়িতে আসলে তার মা বিষয়টি বুঝতে পারে এবং তাকে বলে, তোমাকে এখানে লড়াই করার জন্য নিয়ে আসেনি। তো এরপর লির মা লিকে নিয়ে এক শিক্ষকের সাথে দেখা করে, যে তাকে এক্সাম প্রস্তুতি নিতে সাহায্য করবে। এরপর লি বাসায় এসে একটি কার্টুন থেকে কিছু পোস্টার এবং বই বের করছিল। তখন সে বইয়ের ভিতর একটি ছবি দেখতে পায়। ছবিটির ব্যক্তি ছিল লি এর একজন ট্রেনার, যে লিকে একটি বিশেষ ড্রাগন মার্শাল আর্ট কৌশল শেখায়। তো লি এর পর দিন স্কুলে আসে এবং সেখানে দেখা হয় কোনর সাথে। কোনর লিকে খোঁচা মেরে বলে, তোমার চোখের দাগের কি অবস্থা? তুমি তো কারাতের জানো না। এই কথা শুনে লি রেগে যায় এবং কোনরকে ধাক্কা মারে। এরপর কোনর ও লির মাঝে মারামারি হয়, যেখানে লি কোনো রকম প্রতিরোধ করতে পারে না। তো এরপর সেখানকার কিছু শিক্ষক এসে তাদেরকে থামায়। এরপর সিন চলে যায় রাত্রে, যেখানে দেখতে পাই সেই স্কুটি পড়ে আছে। এজন্য লি সেটা ঠিক করার জন্য যায়। তখন সেই জিমের মালিক কিছু লোক নিয়ে সেখানে আসে মিয়ার বাবার সাথে দেখা করতে। তো মিয়ার বাবা যখন বাইরে আসে তখন মিয়ার বাবাকে পিছন থেকে আঘাত করে এবং লি তাকে সতর্ক করতে যায়। তখন সেই জিমের মালিক লিকে ধাক্কা দেয়, এজন্য মিয়ার বাবা সেখানে আসলে তাকে মারতে শুরু করে।
তো এমন সময় লি এগিয়ে যায় এবং তার সে শেখা কারাতে তাদের উপর প্রয়োগ করে সেখান থেকে বিদায় করে। এরপর লি এবং মিয়ার বাবা ভিক্টর সেখানে কথা বলছিল এবং লিকে বলে, তুমি তো ভালোই কুংফু জানো, তুমি কি আমাকে শেখাবে? এটি আমার আত্মরক্ষার জন্য শিখতে চাই। তো লি ভাবছিল সে হয়তো মজা করছে। তখন ভিক্টর লিকে একটি রুমে নিয়ে যায় এবং সেখানে দেখানো হয় সে একজন বড় ফাইটার ছিল, যে কিনা অনেকগুলো বক্সিং রিংয়ে অংশগ্রহণ করেছে এবং তার অনেক অর্জন আছে। তখন লি তাকে প্রশ্ন করে, তুমি এগুলো কেন ছেড়ে দিয়েছিলে? ভিক্টর বলে, মিয়া তার জীবনে আসার পর সে এগুলো ছেড়ে দিয়েছে এবং অন্য কাজে যোগদান করেছে। মিয়া তার জীবনে আসায় তার জীবনের মোড় ঘুরে গিয়েছে। এরপর ভিক্টর লিকে বলে, আমি এমন একটি ছেলেকে জানি যে শেয়ারের প্রতিযোগিতার আয়োজন করে। তুমি আর আমি সেখানে অংশগ্রহণ করে দুইজন অর্থ উপার্জন করতে পারবো এবং তুমি অনেক কিছুই জানো, কিন্তু তোমার ভিতরে এই স্পিড, ফ্লেক্সিবিলিটি এবং মুভ করার কৌশলগুলো আয়ত্ত করতে হবে। তখন লি বলে, আমি আসলে একজনকে প্রতিশ্রুতি দিয়েছিলাম আর সেটির জন্য আমি লড়াই করতে পারবো না। ভিক্টর বলে, তোমাকে লড়াই করতে হবে না, লড়াই আমি করব, তুমি আমার সাথেই থাকবে। তো লি সেখান থেকে চলে যায় এবং মিস্টার হানকে ফোন দেয়। ফোন দিয়ে তাকে বলে, আমার এখানে একজনের সাথে পরিচয় হয়েছে যে আমার কাছ থেকে কুংফু শিখতে চায়, আমি কি তাকে শেখাতে পারবো? তখন মিস্টার হান তাকে বলে, হ্যাঁ, এটা অবশ্যই ভালো উদ্যোগ, নিজের জ্ঞান অন্যের সাথে শেয়ার করা ভালো। এরপর লি ভিক্টরের সাথে দেখা করে এবং তারা ট্রেনিং সেশন শুরু করে দেয়। তো তারা যখন প্র্যাকটিস করছিল তখন সেখানে মিয়া এসে হাজির হয়। সে তার বাবাকে বলে, তুমি এই বয়সে এসব শুরু করেছে কেন? ভিক্টর তার মেয়েকে বলে, আমি আমার ঋণ শোধ করার জন্য আবার ফাইট শুরু করব। তো মিয়া এই বিষয়টি পছন্দ করেন আর সে রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর তারা আবার প্র্যাকটিস শুরু করে এবং সেখানে লি তাকে পিৎজা বানানোর কৌশলের মাধ্যমে, বক্সিং এর মাধ্যমে, সব প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে কুংফু প্রশিক্ষণ দিতে শুরু করে। ট্রেনে, খাবার টেবিলে, কাজ করার টেবিলে সবখানেই তাকে বিভিন্ন টিপস দিতে থাকে, যেমন শরীর না সরিয়ে তাকে শক্তি দেখানো, লক্ষ্য বরাবর পাঞ্চ করা, এমন ধরনের টিপস দিতে থাকে। এবং তারা বিভিন্ন প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে বুঝতে পারে তাদের ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর তাদের এই বিষয়টি মিয়াও খুব এনজয় করে। তো একদিন অনেক গভীর রাতে লি প্র্যাকটিস করছিল, এমন সময় ভিক্টর সেখানে আসে। সে লিকে বলে, আমার না হয় ঋণ শোধ করতে হবে, মেয়েকে বিয়ে দিতে হবে বলে শেখা জরুরি, কিন্তু তুমি এত রাত্রে কেন প্র্যাকটিস করছো? তখন লি বলে, ঘুম আসছিল না, এবং তারা বসে বিয়ার খেতে খেতে এই ঘুম না আসার কারণটা জানায়। মূলত লি যার থেকে ড্রাগন মার্শাল আর্টটা শিখেছিল সে হলো লির বড় ভাই। তখন লি ভিক্টরকে বলে, 1 বছর আগে সে তার ভাইকে হারিয়েছে। তারা একটি প্রতিযোগিতায় বেইজিং এর এক ডনকে হারিয়েছিল এবং সেই ডন সেই হার মেনে নিতে পারেনি। এজন্য একদিন লি ও তার ভাইয়ের উপর আক্রমণ করে এবং লি এর সামনেই তার ভাইকে ছুরি মেরে হত্যা করে। আর এজন্য লি এর মা চায় না সে কুংফুতে জড়িত থাকুক। এরপর দেখি লি এবং তার সেই শিক্ষক মিয়াদের রেস্টুরেন্টে বসেছিল। এমন সময় মিয়া এসে বলে, কালকে আমরা এক জায়গায় ঘুরতে যাব। তখন লি বলে, না, আমার অনেক কাজ আছে। তখন মিয়া বলে, আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, কালকে রাত্রে আমরা সানজিনারেতে যাব, এটাই শেষ কথা বলে সে সেখান থেকে চলে যায়। তখন লির শিক্ষক বলে, মনে হচ্ছে তোমাদের ভিতরে কিছু চলছে। তখন লি বলে, না, শুধুমাত্র বন্ধুত্ব। এরপর লিও এবং শিক্ষক সেই অনুষ্ঠানে যায় এবং যে তারা মিয়া ও কোনোরেককে ঘনিষ্ঠভাবে দেখতে পায়। তখন এটা দেখে লির মন খারাপ হয়ে যায় এবং সে ফিরে আসে। পরদিন মিয়া যখন লির সাথে কথা বলছিল, লি তাকে ইগনোর করে চলছিল। তো মিয়া তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করলে লি বলে, তোমাকে কোনোরের সাথে দেখলাম, অথচ তুমি বলো তার সাথে তোমার কোনো সম্পর্কই নেই। তখন মিয়া বলে, আসলে মানুষ একই ভুল বারবার করে পরিস্থিতির কারণে, তবে আমি তাকে কালকে নিষেধ করে দিয়েছি, তাকে বলে দিয়েছি আমি আমার জীবনে নতুন কাউকে পেয়ে গেছি। তখন লি বলে, তাহলে সেই ভুল এখন থেকে আমরা করব, তাই না? বলে তারা কিস করতে যায়। এমন সময় মিয়ার বাবা সেখানে চলে আসে। কি একটা লজ্জাকর পরিস্থিতি, তাই না? এরপর দেখানো হয় ভিক্টর বক্সিং রিংয়ে যায় লড়াই করার জন্য, আর বক্সিং রিংয়ে তার প্রতিযোগী ছিল সেই জিমের মালিকের এক লোক। তো তারা প্রথমে লড়াই শুরু করে। লড়াইয়ের প্রথম সেশনে ভিক্টর পেরে উঠছিল না। তখন সেশন ব্রেকে লি তাকে বিভিন্ন ধরনের টিপস দেয়, যেটার ফলে ভিক্টর পরের সেশনে দারুণভাবে কামব্যাক করে, তার বিপক্ষ প্রতিযোগীকে পরাস্ত করতে শুরু করে। ঠিক তার সে বিপক্ষ প্রতিযোগী যখনই দেখছে সে হেরে যাবে, তখন সে নিয়ম বহির্ভূতভাবে ভিক্টরকে মেরে আহত করে ফেলে। ভিক্টরের অবস্থা খুবই গুরুতর হওয়ায় তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। তো যখন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছিল, লি সেই সিনের সাথে তার ভাইয়ের সেই সিন মিল পাচ্ছিল। এরপর ভিক্টরকে নিয়ে যাওয়া হয় লি এর মায়ের হসপিটালে। লি এর মা লিকে জিজ্ঞাসা করে, তুমি এই লোককে কিভাবে চেনো? তখন সে বলে, আমি তাকে ট্রেনিং দিয়েছিলাম। লির মা তখন তাকে বলে, তোমাকে আমি লড়াই করতে নিষেধ করেছিলাম, এখন আপাতত তোমার বন্ধুর সুস্থতার জন্য প্রার্থনা করো। তো এই ঘটনার পর লি কয়েকদিন যাবৎ মন খারাপ ছিল এবং সে ভিক্টর ও তার ভাইয়ের এই হেরে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছিল না।
এদিকে মিস্টার হান তাকে ফোন করলেও সে ফোন রিসিভ করে না। তো একদিন যখন লি বাসায় ফিরে তখন হঠাৎ করে তার উপর একজন আক্রমণ করে এবং সে যখন নিজেকে রক্ষা করে সেই লোকটির চেহারা দেখতে পায় তখন সে আশ্চর্য হয়ে যায়। এই লোকটা হলো মিস্টার হান এবং সে বলে, আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি। এরপর হতাশ লিকে মিস্টার হান লিক বলে, এভাবে ভেঙে পড়া উচিত নয়। তুমি যখন নিজেই উঠে দাঁড়াবে তখন কেউ তোমাকে আটকাতে পারবে না। চলো আমরা তোমার সেই বন্ধুর সাথে দেখা করি। এরপর লি হানকে নিয়ে ভিক্টরের সাথে হসপিটালে দেখা করতে আসে। লি তখন ভিক্টরকে বলে, আমি তোমার কাছে দুঃখিত, আমার জন্য তোমার আজ এই অবস্থা। ভিক্টর বলে, তোমার কোনো দোষ নাই, আমি আমার রাস্তা বদল করতে চেয়েছি আর এজন্যই এই অবস্থা। তো তাদের কথাবার্তা শুনে মিস্টার হান বলে, চীনে একটা কথা আছে, বন্ধুর সমস্যা মানে আমার সমস্যা। তোমরা প্রস্তুত থাকো, কোনো না কোনো উপায় বের হবে। তখন তারা সেখান থেকে বেরিয়ে বাইরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। এমন সময় লি বলে, টুর্নামেন্টের আর মাত্র 10 দিন বাকি আছে, তুমি এই অল্প সময়ে কিভাবে কি করবে? তখন হান লিয়ের বাড়ি থেকে কুড়িয়ে পাওয়া কোনোরের একটি পোস্টার দেখিয়ে বলে, তুমি 2 দিনের ভিতর একটি জায়গা ঠিক করো, আমি তোমাকে সেখানে প্রশিক্ষণ দেব। আর আমি আমার এক বন্ধুর সাথে দেখা করে আসি। লি বলে, এখানে আবার তোমার কোন বন্ধু আছে? আসলে মিস্টার হান যায় জাপানে ভিডিওর শুরুতে যে মিয়োগি পরিবারের কথা বলেছিলাম তার সেই বন্ধুর কাছে। তো মিস্টার হান যখন তার সেই বন্ধুর বাড়িতে পৌঁছায় তখন সে ড্যানিয়েলকে দেখতে পায়। ড্যানিয়েল হানকে জানায় তার সেই বন্ধু আরও 1 বছর আগে মারা গিয়েছে। হান বলে, আমি জানি, কিন্তু আমি এসেছি তোমার সাথে দেখা করতে। আমাদের যখন দেখা হয়েছিল তখন সে তোমার সম্পর্কে বলেছিল। তুমি যেমন মিয়াগির কাছে তেমনি লিও আমার কাছে স্পেশাল। আমি চাই তুমি নিউ ইয়র্কে এসে তাকে মিয়াগি ক্যারাটে শেখাও। কিন্তু ড্যানিয়েল বলে, আমি এখন আর এই পথে নেই, আমি যেতে পারবো না। মিস্টার হান বলে, আমি জানি তুমি পারবে এবং আমাদের নিউ ইয়র্কে দেখা হচ্ছে বলে সে ড্যানিয়েলের আর কোনো কথা না শুনেই চলে যায়। এদিকে সিন চলে আসে নিউ ইয়র্কে এবং লি তার সেই মাস্টারের সাথে কারাতে টুর্নামেন্টের বিষয়ে আলোচনা করে এবং বলে একটি প্র্যাকটিসের জন্য জায়গা লাগবে। তো তখন সে শিক্ষক তার ছাদের বাগানে জায়গা দেয়। এদিকে মিস্টার হান ফিরে এসে সেখানে প্র্যাকটিস শুরু করে। এর মাঝে দেখানো হয় মিস্টার হান লিয়ের মাকে রাজি করিয়ে ফেলেছে। এদিকে হান কঠোর পরিশ্রমের সাথে প্রশিক্ষণ দিতে শুরু করে। তো একদিন তারা প্র্যাকটিস করছিল, হঠাৎ সেখানে সেই ড্যানিয়েল, যার এক নাম মাস্টার লারুসো, এসে হঠাৎ হাজির হয় এবং সে মিস্টার হানকে বলে, তুমি কিভাবে 1 সপ্তাহের মাঝে একটা স্টুডেন্টকে তৈরি করবে? তখন হান লিকে তার পারফরমেন্স দেখাতে বলে। ড্যানিয়েল তার পারফরমেন্স দেখে বলে, হ্যাঁ, 1 সপ্তাহের জন্য যথেষ্ট। তো সে টুর্নামেন্টে প্রস্তুতির জন্য হান এবং ড্যানিয়েলের আন্ডারে লি কঠোর পরিশ্রম করতে থাকে। অন্যদিকে কোনরো সেই টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য জিমে প্র্যাকটিস করছিল। তো যথাসময়ে এসে টুর্নামেন্ট শুরু হয়ে যায়। টুর্নামেন্ট শুরু হওয়ার আগে সেখানে নিয়মগুলো বলে দেওয়া হচ্ছিল। নিয়মগুলো হলো, বডিতে আঘাত করলে 1 পয়েন্ট ও মাথায় আঘাত করলে 2 পয়েন্ট এবং সর্বপ্রথম যে 8 পয়েন্ট অর্জন করবে সেই এই রাউন্ডের জয়ী। প্রথম লিগের প্রতিযোগীর নাম হলো স্টিভেন। প্রথম রাউন্ডে সহজে লি জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায়। ওদিকে কোনরো পরের ধাপে চলে আসে। টুর্নামেন্টে গ্যাপের ভিতরে দেখানো হয় ভিক্টর সুস্থ হয়ে আবার সে রেস্টুরেন্টে ফিরে এসেছে। এদিকে কোনো লড়াইয়ে জিতে ফাইনালে চলে আসে। লির সেমিফাইনাল ম্যাচেও লি জিতে যায় এবং সে ফাইনালে চলে যায়। তো ফাইনালে দেখা হচ্ছে লি এবং কনরকে। লির যখন সেমিফাইনাল ম্যাচ চলছিল সেখানে উপস্থিত ছিল কোনর ও তার বন্ধুরা। তো তারা লি, ড্যানিয়েল এবং হানের উপর আক্রমণ করে। তো এসব চুনোপটিল এই লেজেন্ডের উপর আক্রমণ করে কি টিকে থাকতে পারবে? মুহূর্তে তাদেরকে পরাস্ত করে ফেলে এরা। তো এই ফাইনালে আর 1 সপ্তাহ বাকি, আর এই ফাইনালে যে জয়ী হবে সে পাবে $50,000। এজন্য হান, ড্যানিয়েল এবং লি প্র্যাকটিস করতে থাকে। ড্যানিয়েল বলে, কোনর শক্তিশালী, তাকে হারাতে হলে অন্য কিছু ট্রাই করতে হবে। তখন ড্যানিয়েল বলে, মিয়াগি ক্যারাতে প্রয়োজন বলে সে লিকে নিয়ে একটি কৌশল শেখায়। এদিকে হান বলে, না, এটা দিয়ে হবে না, তাকে অন্য কৌশল শিখতে হবে বলে সে লিকে নিয়ে অন্য একটি কৌশল দেখায়। তো ড্যানিয়েল এবং হান লিকে নিয়ে একটা কৌশল দেখাতে থাকে। আর তাদের এই মজার প্রতিযোগিতার জন্য এদিকে লিয়ের অবস্থাও তো খারাপ। তো লি যখন প্র্যাকটিস করছিল তখন হান এবং ড্যানিয়েল বসে গল্প করছিল। ড্যানিয়েল তখন বলে, আমি আসলে মিয়াগোকে অনেক মিস করি আর এই কৌশল শেখানোর সুযোগ পেলে সেটা কখনো মিস করতে চাই না, আর এই কারণে নিউ ইয়র্কে ছুটে এসেছি। এদিকে লি তার ভাইয়ের শেখানো ড্রাগন কৌশল প্র্যাকটিস করছিল। তখন ড্যানিয়েল বলে, এটি তুমি কোথা থেকে শিখেছো? তুমি কি এটি কোনরের উপরে প্রয়োগ করবে? লি বলে, না, আমি এটি তার উপরে অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু সে আমাকে নক আউট করে দিয়েছিল। ড্যানিয়েল বলে, কিন্তু এটা তো তুমি টোপ হিসেবে ব্যবহার করতে পারো। তখন হান ও ড্যানিয়েল বলে, তুমি কোনের লাথি মারার সময় নিচে যাবে এবং ব্যাক থেকে কিক মারবে। আর এটা প্র্যাকটিস করার জন্য তারা মেট্রো রেলের অটোমেটেড গেটের কাছে চলে আসে এবং তাকে বলে, তুমি লাফ দিয়ে এই গেটের নিচ দিয়ে ঢুকবে। লি প্রথম দিন এখানে ব্যর্থ হয়, কিন্তু সে হাল ছাড়ে না।
পরপর কয়েকদিন সে সেখানে প্র্যাকটিস করে এবং সফল হয়। এরপর ড্যানিয়েল তাকে একটি বেল্ট দেখায় যেখানে একটি গাছের ছবি আছে। ড্যানিয়েল তাকে সেখানে বলে এটি একটি গাছ এবং এই শাখাগুলো হলো মিয়াগিও ও হান পরিবারের ঐতিহ্য। আশা করি তুমি ঐতিহ্যের মর্যাদা রক্ষা করবে বলে সে বেল্টটি লিকে উপহার হিসেবে দেয়। এরপর সে প্রতীক্ষিত টুর্নামেন্টের দিন চলে আসে। লি যখন ওয়েট করছিল তখন তার মা চলে আসে। লি তার মাকে দেখে বলে, আমি জানি তুমি আমাকে নিষেধ করবে, কিন্তু আমি এটি করতে চাই। কিন্তু লিয়ের মা তাকে অবাক করে দিয়ে বলে, এই লড়াইয়ে তুমি একা নও, তোমার ভাই ও আমি তোমার সাথে আছি, যাও জিতে আসো। এরপর বক্সিং রিংয়ে ওঠার আগে লি সেই বেল্টটি মাথায় বেঁধে উঠে যায়। টুর্নামেন্টের শুরুর আগে কোনর ও লিয়ের মাঝে কথার লড়াই চলতে থাকে। তারপর রেফারি তাদের দুজনকে নিয়ে ম্যাচ শুরু করে দেয়। তো লড়াইয়ের শুরুতে কনর 2 পয়েন্টে এগিয়ে যায়। কোনরের সামনে লি যেন দাঁড়াতেই পারছিল না। এরপর পয়েন্ট আসে কোনর 4 এবং লি 0। তো এরপর লিকে সবাই সাহস যোগায় এবং লি কামব্যাক করতে শুরু করে। সে কোনরকে পাঞ্চ করে 1 পয়েন্ট অর্জন করে নেয় এবং সে আরও আঘাত করে পয়েন্ট লেভেলে নিয়ে আসে, অর্থাৎ এখন পয়েন্ট 4/4। তো এরপর তাদের আরও লড়াই চলতে থাকে। এরপরে পয়েন্ট দেখা যায় লি 7 এবং কনর 5। হঠাৎ কনর লিয়ের মাথার পিছনে আঘাত করে আর সে লুটিয়ে পড়ে। তখন রেফারি টাইম কাউন্টডাউন করতে শুরু করে। এদিকে লিয়ের সামনে তার ভাই এবং ভিক্টরের সেই চিত্র ভাসতে থাকে। এর পরপরই লি উঠে দাঁড়ায়। এখন তাদের দুজনের সমান সমান পয়েন্ট, অর্থাৎ 7 এবং 7। এরপর আবার লড়াই শুরু হয় আর লি সেই টোপ ব্যবহার করে। সে যখন ড্রাগন শট দিতে যাচ্ছিল তখন কোনর ভাবছিল সে হয়তো উঁচুতে থাকবে আর সেজন্য কোনর পা উঁচুতে রাখে। আর এদিকে লি তার পায়ের নিচ দিয়ে ঢুকে পিছন দিক দিয়ে তার পায়ে আঘাত করে আর বাকি 1 পয়েন্ট অর্জন করে লি জিতে যায়। এদিকে কোনর তার হেরে যাওয়াটা মেনে নিতে না পেরে সে পিছন থেকে লিকে আঘাত করতে আসে, কিন্তু লি তাকে ধরে ফেলে। এরপর তারা সবাই মিলে বিজয় উদযাপন করছিল। এরপর দেখানো হয় তাদের সেই রেস্টুরেন্টে অনেক জাঁকজমকপূর্ণ ব্যবসায় পরিণত হয়েছে। তো আজকের মুভিটি এখানে শেষ। দেখা হচ্ছে ইন্টারেস্টিং অন্য একটি মুভি নিয়ে। ততক্ষণে ভালো থাকবে সবাই, ধন্যবাদ।